কোনো সময় পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, সাংবিধানিক বাধা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনা শাহাবুদ্দিন ফোনালাপের তথ্য পেলে তদন্ত করবে সরকার। ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে কাজ করছে সরকার, বিদেশিদের অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ ভারতের। শহীদ জিয়া হত্যায় জড়িত মোজাফফর মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার, জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের। 1 বছরে জুলাই হত্যার সব মামলা নিষ্পত্তির আশা। গাজী নজরুলকে বহিষ্কারের চিঠি ইসি ও স্পিকারকে দিল জামায়াত। সংসদ থেকে জানালে এমপি পদে থাকা না থাকার সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আলোচনার প্রস্তাব নাকচ করে আন্দোলনে অনড় ককরোচ পার্টি। নয়াদিল্লির পাশাপাশি বিক্ষোভ ছড়িয়েছে 7 রাজ্যে। মোদির বিরুদ্ধে তরুণদের ভবিষ্যৎ নষ্টের অভিযোগ রাহুলের। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি তাজমিলা খান। যে কোনো সময় পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অসুস্থতার কারণ দেখিয়ে শীঘ্রই স্পিকারের কাছে চিঠি দেবেন তিনি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যে কোনো কারণে রাষ্ট্রপতি সরে দাঁড়াতে চাইলে এক্ষেত্রে সাংবিধানিক কোনো বাধা নেই। ইসি বলছেন, পদ খালি হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে কমিশন। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনা শাহাবুদ্দিন ফোনালাপের অভিযোগ নিয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে তদন্ত করবে সরকার। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল শপথ গ্রহণ করেন। সাংবিধানিক নিয়ম অনুসারে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত। কিন্তু হঠাৎ করেই বুধবার থেকে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন ওঠে। যদিও এ নিয়ে বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। তবে বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। তার সেটা অপশন আছে, কিন্তু আমরা তো জানি। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে চাইলে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি, এতে সাংবিধানিক কোনো বাধা নেই। গুঞ্জন তো গুঞ্জনই। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়। এদিন ইসিতে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেন, রাষ্ট্রপতির পদ খালি হলে আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে ইসি। রাষ্ট্রপতি পদত্যাগ করবে কি করবে না এটা নির্বাচন কমিশনের কোনো বিষয় না। রাষ্ট্রপতির পদ যদি খালি হয় কোনো কারণে, সেটা পদত্যাগের মাধ্যমে হোক বা অন্যভাবেই হোক, তাহলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে নিয়ম অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার বিধান রয়েছে। এদিকে জুলাই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির ফোনালাপের অভিযোগ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে সঠিক তথ্য পেলে খতিয়ে দেখবে সরকার। ডেফিনেট কোনো খবর পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 2034 সালের মধ্যে দেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগ সুরক্ষা, জ্বালানি নিরাপত্তা সহ ব্যবসা সহজীকরণের কথাও জানান সরকার প্রধান। উন্নয়ন অগ্রগতিতে বিদেশি বিনিয়োগকারীদের শরিক হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। অর্থনীতি পুনর্গঠন করে বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান ও রিজার্ভ বাড়ানোর নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। সরকার গঠনের পর অর্থনীতি ঢেলে সাজানো সহ ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নিয়ে এগোচ্ছে তারেক রহমানের সরকার। সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান এ সময় বলেন, ব্যবসার সাফল্য অনেকাংশে নির্ভরশীল সরকারের নীতিমালার উপর। তাই দেশি বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। We are modernizing our legal
and regulatory framework, strengthening investor protection, improving dispute resolution, simplifying tax and VAT administration, and making it easier. নানাবিধ চ্যালেঞ্জের মধ্যেও বিনিয়োগকারীদের স্বাচ্ছন্দ্যে ব্যবসা সম্প্রসারণে নির্বাচিত সরকার কাজ করছে বলে জানান সরকার প্রধান। বলেন, সরকার সবসময় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পাশে রয়েছে। Bangladesh has many challenges, but it also has remarkable strengths. We have a large and fast-growing domestic market. Our government has completed 5 months in office, but our policy preparation began long before the election. দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করতে দেশি বিদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। We are improving ports, logistics, infrastructure, and energy security, while encouraging greater investment in renewable energy. Our government is determined to build a $1 trillion economy by 2034. এর আগে সম্মেলন কেন্দ্রের পাশে দেশি বিদেশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিনিয়োগ আকর্ষণে জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভাসমান এলএনজি টার্মিনাল বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। এদিকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হলেও সরকার সে কাজ শুরু করেছে বলে দাবি প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার। ফিকি আয়োজিত সেমিনারে এলসি খোলার সময় কমিয়ে আনা, স্থিতিশীল নীতিমালা তৈরি সহ যুগোপযোগী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেন নীতি নির্ধারকরা। মূলধনী যন্ত্রপাতি আমদানিতে যেখানে আমলাতান্ত্রিক জটিলতায় কেটে যায় বছর, সেখানে অনুমোদন চাওয়ার 15 দিনের মধ্যে এলসি খুলতে পারবেন ব্যবসায়ীরা। ব্যবসা বান্ধব এমন নানা উদ্যোগের কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী জানান, বিনিয়োগ আকর্ষণে এবার নজর নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। Bangladesh has a shortfall of about 1100 mmcfd of gas at the moment. It's actually not 1100, it's about 1600 to 1700. We are trying to expedite the process to add two more FSRU in the process. রাজধানীর আগারগাঁয়ে ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি আয়োজিত এই সম্মেলনে ব্যবসায়ীদের আশ্বস্ত করে ভিডা চেয়ারম্যান বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। This new law and this new institution allows us to privatize a lot of government's assets in a much faster pace. We do expect Invest Bangladesh to be in effect within next 2 weeks and the new organization to start its journey. প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী দীর্ঘমেয়াদী নীতি কাঠামো তৈরি করা প্রয়োজন। বিনিয়োগ উৎসাহিত করতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সহ অন্যান্য সুবিধা দিতে সরকার বদ্ধপরিকর। That you can't have a energy secured environment when we have inherited a fragile economy. But look at the signals, look at the signs. We are heading towards energy security. শুধু তৈরি পোশাক নয়, ধাপে ধাপে ডিজিটাল ইকোনমি সহ বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরি করা হচ্ছে বলেও সেমিনারে আশ্বস্ত করেন সরকারের নীতি নির্ধারকরা। Investments in not one sector, not in ready-made garments, not only in leather, not only in jute, but in the digital economy as well. ইয়ানু শিফাত, সময় সংবাদ, ঢাকা। Thank you, Honorable Minister. পরিকল্পিত নগরায়ন, অপরিকল্পিত নির্মাণ নিয়ন্ত্রণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2026-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভা শেষে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত আইনের মাধ্যমে বগুড়া সিটি কর্পোরেশন ও আশেপাশের এলাকা নিয়ে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হবে। ছাড়পত্র ছাড়া নির্মাণ বা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যাবে না। এছাড়া নদী, খাল, জলাশয় ও উন্মুক্ত স্থান সংরক্ষণে কঠোর বিধান রাখা হয়েছে। এই আইনের মাধ্যমে বগুড়াকে পরিকল্পিত, পরিবেশ বান্ধব ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলার ভিত্তি তৈরি হবে। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী সহ মন্ত্রিসভার অন্য সদস্যরা অংশ নেন। সেপ্টেম্বরে ভারতে ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন নয়াদিল্লি। আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বলেন, ভারতে চলমান অভ্যন্তরীণ সমস্যার গণতান্ত্রিক সমাধান হবে বলে আশা করছে ঢাকা।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার উদ্যোগে গঠিত ব্রিক্স বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনৈতিক জোট। আগামী সেপ্টেম্বরে ভারতের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স শীর্ষ সম্মেলনে সদস্য না হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আমন্ত্রণ পত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। এদিকে ভারতের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে আলোচনার মাধ্যমেই তাদের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করবে বলে আশা করছে বাংলাদেশ। আমাদের এই রিজনে স্টেবিলিটি, স্থিতিশীলতা এবং শান্তি বজায় থাকুক, সেটাই আমরা আমাদের অবস্থা। গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা আশা করব যে তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত গতিতে আগাবে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের আসন্ন বাংলাদেশ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কের নতুন দিক উন্মোচিত হবে। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সেটা আরো গভীর হয়। এই সফরের মধ্য দিয়ে আরো নতুন কিছু বেরিয়ে আসবে। এদিকে ভিসা ইস্যুতে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত করতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গত 2-3 সপ্তাহের মধ্যে আমরা একাধিকবার মিটিং করেছি যে আমাদের ভিসা সংক্রান্ত ব্যাপারগুলো কিভাবে সমাধান করা যায়। বিদেশগামী কর্মী, শিক্ষার্থী ও ভ্রমণকারীদের সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নৈতিক স্থলনে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের তথ্য জানিয়ে ইসি ও স্পিকারকে চিঠি দিয়েছে জামায়াত। তবে নির্বাচন কমিশনার বলছেন, এমপি পদ এখনই হারাবেন না তিনি। সংসদ থেকে চিঠি পেলে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে কমিশন। নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। এক তরুণীর সঙ্গে সাতক্ষীরা 4 আসনের জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে ওঠে সমালোচনার ঝড়। শুরুতেই এই ভিডিও এআই দিয়ে তৈরি বলে দাবি করে জামাত সংশ্লিষ্ট বিভিন্ন মহল। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন জামায়াতের সেই এমপি। বিয়ের কাবিননামা ও তরুণীর বায়োডাটায়ও অসঙ্গতির অভিযোগ ওঠে। নৈতিক স্খলনের দায়ে তার সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে বিক্ষোভ করেন তার নির্বাচনী এলাকার অনেক মানুষ। নৈতিক স্খলনের প্রমাণ মেলায় বুধবার গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত। দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলাম এমপি পদ হারাবেন কিনা এমন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হলেই কেবল সরাসরি ব্যবস্থা নিতে পারে ইসি। যে জামাত ইসলামের চিঠির ভিত্তিতে এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করণীয় নাই। নৈতিক স্খলনজনিত একটা বিষয়, এটার জন্য তাকে সরাসরি উনি নির্বাচনে অযোগ্য হবেন না। মরাল টার্পিচুটের জন্য যদি কেউ শাস্তিপ্রাপ্ত হন তাহলে তিনি বাড়িতে হবেন। জানান, নৈতিক স্খলনজনিত কারণে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলেও অভিযুক্ত সংসদ সদস্যের পদ বাতিলের এখতিয়ার আইনে নেই। সংসদ থেকে চিঠি পেলে তবেই আইনি ব্যবস্থা নিতে পারবে ইসি। এই সংক্রান্ত যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে তাহলে সংবিধানের ৬৬(৪) অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক নির্বাচন কমিশনের নিকট রেফার করতে হবে। ওইটা পাওয়ার পর নির্বাচন কমিশনের রেফারেন্স পাওয়ার পর এ ব্যাপারে যথাযথ তদন্তপূর্বক তার সিদ্ধান্ত জানাবে। উনি পদত্যাগ করেন নাই, ওনাকে এক্সপেল করছে। এই এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটার উপর আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে। এদিকে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের তথ্য চিঠির মাধ্যমে ইসিকে জানিয়েছে জামায়াত ইসলামী। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। আবারও তীব্র হচ্ছে সিএনজি সংকট। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালক। ব্যাহত নিত্যপণ্য সরবরাহ কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পায়তারার অভিযোগ। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ।
মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত মোজাফফর হোসেনকে। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তদন্ত সংস্থাকে 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জিজ্ঞাসাবাদে আরও চমকপ্রদ তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন প্রসিকিউশন। অবশেষে প্রকাশ্যে আনা হলো বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় ট্রাইব্যুনালে হাজির করা হয় তাকে। বৃহস্পতিবার প্রসিকিউশন মোজাফফরকে গ্রেফতার দেখানোর আবেদন করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আবেদন মঞ্জুর করেন। পরে তাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়। সেই সাথে জিজ্ঞাসাবাদেরও অনুমতি দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। আমাদের ট্রাইব্যুনালের ইনভেস্টিগেটিং অফিসার তার সুবিধা মতো তিনি যে কোনো সময় পরপর 2 দিন তিনি জিজ্ঞাসাবাদ করতে পারেন, অথবা তিনি একদিন করেও জিজ্ঞাসাবাদ করতে পারবেন। প্রসিকিউশন জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি হয়। জিজ্ঞাসাবাদে আরও চমকপ্রদ তথ্য পাওয়া যাবে বলেও দাবি করেন চিফ প্রসিকিউটর। মাসুদউদ্দিন চৌধুরী তৎকালীন সরকারের সাথে ঘনিষ্ঠতা, উনি একজন পলাতক খুনি হওয়া সত্ত্বেও অনেক পার্শ্ববর্তী দেশের সাথে তার যাতায়াত, বাংলাদেশ সরকারের সাথে তার ঘনিষ্ঠতা, সংশ্লিষ্টতা, কথোপকথন, এবং জুলাই আন্দোলনে এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হলো সেখানে অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়নের সাথে জড়িত। ইতোমধ্যে জিয়াউর রহমান হত্যার ঘটনায় মোজাফফর হোসেনের বিচারের জন্য তাকে সেনা আদালতে রাখা হয়েছে। সালবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। গণভোট নিয়ে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বিএনপি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। ফ্যাসিবাদের সব চিহ্ন নির্মূল না হওয়া পর্যন্ত জামায়াত আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি। অভিযোগ করেন, দেশে ফের জেঁকে বসেছে দুর্নীতি। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগত। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার মিরপুরে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর শাখা আয়োজিত জনসভা। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি যোগ দেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং আহতরা। 70% মানুষের গণভোটের রায়েরও কোনো দাম আপনারা দিতে চাচ্ছেন না। অনুষ্ঠানে বক্তারা জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, গণভোট নিয়ে দেয়া ওয়াদা বিএনপি ভঙ্গ করেছে। ইলেকশনের আগে বর্তমান প্রধানমন্ত্রী বললেন গণভোটে ভোট দিন এবং হাতে ভোট দিন। আমরাও বললাম গণভোটে ভোট দিন, হাতে ভোট দিন। ইলেকশন হলো, এখন তারা বললেন গণভোট অবৈধ। আরে ভাই, গণভোট যদি অবৈধ হয় তাহলে সংসদ নির্বাচনটা বৈধ হয় কিভাবে? বিরোধী দলীয় নেতা দাবি করেন, দুর্নীতি বাড়ায় দেশ সংকটের দিকে ধাবিত হচ্ছে। সব জায়গায় যদি চুরের মেলা থাকে তাইলে সংকট সমাধান হবে কিভাবে? গাঁটে গাঁটে, জুড়ায় জুড়ায়, কুনায় কুনায় চুরেরা বসে আছে। এই জন্য এই সংকটগুলা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের যুব সমাজ অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বলেও জানান জামায়াত আমির। এটি আমার সৌভাগ্য। ফ্যাসিস্ট সরকার 3 বার আমাকে তাদের আমলে জেলে নিয়েছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। 24-এর 23 জুলাই আন্দোলন দমাতে কূটনৈতিক তৎপরতা শুরু করে সরকার, যার অংশ হিসেবে রাষ্ট্রদূতদের নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, এর মাধ্যমে বিদেশি অপপ্রচার বন্ধ করা হবে। অন্যদিকে 4 দফা দাবি পূরণে সরকারকে আবারও 48 ঘন্টার আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রক্তাক্ত জুলাইয়ের এই দিনের ঘটনা প্রবাহ তুলে ধরছেন মাইমুনা হায়দার চৌধুরী। 24-এর এই দিনে আন্দোলন দমাতে নানান কূটকৌশলে নামে আওয়ামী লীগ সরকার। বিভিন্নভাবে বিদেশি ভীষণগুলোকে ভুল বার্তা দিতে থাকে তখনকার পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনার ভিন্ন বয়ান হাজির করে তারা। 23
জুলাই 2024। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা 4 দফা জরুরি দাবি পূরণে সরকারকে আরও 2 দিনের আলটিমেটাম দিয়ে জানান, এই 4 দফা পূরণ না হলে 9 দফা নিয়ে আলোচনার সুযোগ নেই। তখন নাহিদ ইসলাম সহ আমাদের অন্যান্য সহযোদ্ধারা 4 দফা ঘোষণা করেন। 4টা দফা তারা দেন হচ্ছে সেই সময়কার যে বাস্তবতা, ওই বাস্তবতার নিরিখে, যেটা পরবর্তীতে অফিসিয়ালি 9 দফা হিসেবে সামনে আসে। এদিকে 18 জুলাই থেকে নিখোঁজ 3 সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রশিদুল ইসলাম রিফাতের সন্ধান চাওয়া হয়। জানতে পেরেছিলাম যে আমার লোকেশনটা ট্রেস হয়েছে। সাদা পোশাকের পুলিশ বা ডিবি যাই হোক কেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তারা আমাকে তাড়া করে। অল্পের জন্য আসলে বেঁচেছিলাম। বাকি দুজন যারা ছিল, আবু বাকের মজুমদার এবং আসিফ মাহমুদ, দুজন তখন গুমের মাঝে ছিল। নিখোঁজ সমন্বয়কদের মুক্তি চেয়ে এদিন বিবৃতি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক 22 শিক্ষক। এদিকে ছাত্র জনতাকে হত্যার বিচার চেয়ে বিবৃতি পাঠান 71 বিশিষ্ট নাগরিকও। ইন্টারনেটের সিগন্যাল হচ্ছে না, ফোন ব্যবহার করা তখন চিন্তার বিষয়। এই সময়টায় আমরা প্রতিদিনই প্রায় যেটা করছিলাম যে কোনো না কোনোভাবে আমাদের প্রতিবাদ জারি রাখছিলাম। আমাদের সবারই অনেক রিস্ক ছিল, কিন্তু সেই রিস্কটা না নিয়ে তখন আমরা কি করতাম? কারণ আমাদের চোখের সামনে আমাদের শিক্ষার্থীরা মারা যাচ্ছিল। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলোতে আমাদের এই আন্দোলনের পক্ষে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে অ্যাওয়ার করার জন্য তারা কর্মসূচি করলো। এর আগে বিদেশি কূটনীতিকরা দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানালে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের চিত্র বিদেশি কূটনীতিকদের ঘুরে দেখানোর পদক্ষেপ নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। হাসান মাহমুদ জানান, গুজব প্রতিরোধে কাজ করছে বিদেশের মিশনগুলো। আমরা আমাদের মিশনগুলোকে এ ব্যাপারে সতর্ক করেছি। এদিকে শিক্ষার্থীদের দমাতে গণহারে গ্রেফতার ও মামলা দিতে থাকে আইন শৃঙ্খলা বাহিনী। 22 জুলাই একদিনেই সারা দেশে বিভিন্ন থানায় 38 মামলায় গ্রেফতার দেখানো হয় 1117 জনকে। মাত্র 5-7 দিনে অন্তত 10,000-এর উপরে সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হলো। তো তখন আমাদের ইয়েটা ছিল যে আন্দোলনটাকে কোনোভাবে চালিয়ে নিয়ে যাওয়া। কিন্তু কোনো হুমকি আর হুঁশিয়ারি দমাতে পারেনি শিক্ষার্থীদের। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সত্যকে আড়াল করা কিংবা গণগ্রেফতারের ভয় দেখিয়ে আন্দোলন দমনের চেষ্টা, কোনো চেষ্টাই তখন সফল হয়নি তৎকালীন সরকারের। বরঞ্চ 23 জুলাই দেয়া 48 ঘন্টার আলটিমেটাম প্রমাণ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত কিছুতেই রাজপথ ছাড়বে না এই অদম্য প্রজন্ম। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। 1 বছরের মধ্যে জুলাই হত্যাযজ্ঞের সব মামলা নিষ্পত্তির আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের অগ্রগতি শীঘ্রই মিলবে বলেও জানান তিনি। অন্যদিকে জুলাই হত্যাযজ্ঞের বিচার নিশ্চিতে 7 দফা দাবি নিয়ে চিফ প্রসিকিউটর বরাবর স্মারকলিপি দিয়েছে 11 দলীয় জোট। বৃহস্পতিবার সকালে জুলাই গণহত্যার দ্রুত বিচার ও সুষ্ঠু তদন্তের দাবিতে চিফ প্রসিকিউটর বরাবর স্মারকলিপি জমা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন 11 দলীয় জোট এবং জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা। জুলাই হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের বিচারের অগ্রগতি ও সুষ্ঠু তদন্ত সহ 7 দফা দাবি জানান তারা। স্মারকলিপি জমা দেওয়া শেষে বিচারিক প্রক্রিয়া নিয়ে অসন্তোষ জানান জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। আমরা তো আমাদের দাবিগুলো ফরমালি দিয়েছি। 2 বছর যদি আমরা হিসাব করি, যদি ওনার টেনিয়রে নয়, সব মিলিয়ে আমরা প্রক্রিয়ার ব্যাপারে বলবো। আমরা তো নির্দিষ্ট করে ওনার কাছে ওনার কার্যক্রম নিয়ে স্যাটিসফাইড হতে চাই না। আমরা টোটাল কার্যক্রমের উপর একটা মন্তব্য মূল্যায়ন করতে চাই। তো 2 বছরের ব্যবধানে যা হয়ে গেছে, এটাকে আমরা বলতে পারি একটা পর্যায়ে এসেছে, কিন্তু এটা জনগণের স্যাটিসফ্যাকশনের লেভেলটা, প্রত্যাশার জায়গাটা, সন্তুষ্টি এবং প্রত্যাশার জায়গাটা আরো হাই। এ সময় 1 বছরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের সব মামলা নিষ্পত্তির আশ্বাস দেন চিফ প্রসিকিউটর। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দৃশ্যমান অগ্রগতি দ্রুতই দেখা যাবে বলেও জানান তিনি। আমি 1 বছরের মধ্যে জুলাইয়ের যত মামলা আছে সব ইনভেস্টিগেশন রিপোর্ট এবং জাজমেন্টের মধ্যে দিয়ে এগুলো আমরা নিষ্পত্তি করতে চাই। সংগঠন হিসেবে আওয়ামী লীগ কি অপরাধ করেছে সেটা যখন আমার কাছে ছিল,
আমার প্রিডিসেসরের কাছে ছিল, আমি আসার পর এটাকে এক্সপাইরেট করেছি। খুব দ্রুত গতিতে আমাদের এই সংগঠনের বিরুদ্ধে ইনভেস্টিগেশনটা চলমান আছে এবং আপনি কিছুদিনের মধ্যে আপনারা দৃশ্যমান একটা অগ্রগতি দেখতে পাবেন। সোমবার শাপলা হত্যাযজ্ঞ এবং আগামী সপ্তাহে জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা মামলার চার্জশিট দাখিল করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। আমার পর্যায়ে এসে সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থান সফল করার পেছনে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বৃহস্পতিবার বিকেলে উত্তরায় জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান এবং নিহত আহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় একথা বলেন তিনি। বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকার গতি দিয়েছিল আন্দোলনে। কারণ তাবেদার হিসেবে নয়, বরং আত্মমর্যাদাশীল বাংলাদেশ হিসেবেই আগামী দিনে দেশ এগিয়ে যাবে, এমন প্রত্যাশার কথাও জানান ইশরাক হোসেন। জুলাইয়ের সেই উত্তাল সময়টাতে আমি পুরো সময় জেলখানায় বন্দী ছিলাম। জুলাই অভ্যুত্থানে প্রাইভেট ইউনিভার্সিটি যারা স্টুডেন্টরা ছিলেন, ছাত্রছাত্রী আপনারা ছিলেন, আপনাদের ভূমিকা ঐতিহাসিক একটা টার্নিং পয়েন্ট ছিল এই আন্দোলনকে সফল করার ক্ষেত্রে, সফল করার লক্ষ্যে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার অবনতি হয় আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দেশবাসীর কাছে তার সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয়েছে। গত 21 জুলাই রাতে অসুস্থতা অনুভব করলে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রবাসের সময় আরও থাকছে। সৌদি আরবের সড়কে প্রাণ গেল একই পরিবারের 3 প্রবাসী বাংলাদেশের। ওমরা পালনে মক্কা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। গ্রামীণ এলাকায় চিকিৎসকের সংকট দূর করে মানসম্মত সেবা নিশ্চিতের তাগিদ দিয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। বলেন, পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্টদের আরও সজাগ থাকতে হবে। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে একই অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, সেবার মান অক্ষুণ্ণ রেখে অতীতের সুনাম ফেরাতে হবে প্রতিষ্ঠানটিকে। রাজধানীর হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ চিকিৎসাবিদ্যার প্রতিষ্ঠানটির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি সম্মাননার আয়োজনে যোগ দেন ডাক্তার জুবাইদা রহমান। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জন করা শিক্ষার্থীদের সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় হাসপাতালটির সেবার মান অক্ষুণ্ণ রেখে অতীতের সুনাম ফেরাতে সংশ্লিষ্টদের আহ্বান জানান সমাজ কল্যাণমন্ত্রী। এখানকার সার্ভিস, এখানকার ক্লিনলিনেস, এখানকার চিকিৎসকদের যোগ্যতা, অভিজ্ঞতা এবং দক্ষতা এমন একটি পর্যায়ে ছিল যেটি সরকারি অনেক মেডিকেল কলেজ, সরকারি অনেক পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউশনে ওই সময় ছিল না। আমরা যারা চিকিৎসক, আমরা যারা স্বাস্থ্যকর্মী, যে পর্যায়েরই হই না কেন, আমাদের দায়িত্ব রয়েছে এটার যে গুণগত মান ছিল সেটি পুনরুদ্ধার করা, সেটিকে আরো শানিত করা। ডাক্তার জুবাইদা বলেন, গ্রামীণ এলাকায় চিকিৎসকদের সংকট দূর করে মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। চিকিৎসা এখনো দারিদ্র্যের অন্যতম কারণ। আমাদের দেশে গ্রামাঞ্চলে চিকিৎসকের অভাবে গ্রামবাসীরা সঠিক সময়ে চিকিৎসা থেকে বঞ্চিত হন। কিন্তু দেশবাসীকে সেবার লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে নিশ্চয়ই এই সমস্যারও সমাধান আছে। নিজেদের শ্রম, অধ্যবসায় ও দেশপ্রেমের মাধ্যমে সবার কাঙ্ক্ষিত চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান ডাক্তার জুবাইদা রহমান। সকলের কাঙ্ক্ষিত চিকিৎসা ব্যবস্থা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত, মর্যাদাপূর্ণ ও টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে আসিয়ান দেশগুলোর প্রতি আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৃহস্পতিবার ফিলিপাইনের ম্যানিলায় 33তম আসিয়ান রিজিওনাল ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি বলেন, বর্তমান বিশ্ব জটিল ভূ রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে, তাই আঞ্চলিক নিরাপত্তায় সংলাপ, কূটনীতি ও আন্তর্জাতিক আইন অনুসরণের উপর গুরুত্বারোপ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় 1 দশক ধরে বাংলাদেশ 13 লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে, যা সীমান্ত নিরাপত্তা ও আন্তঃসীমান্ত অপরাধের ঝুঁকি বাড়িয়েছে। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান রাজনৈতিকভাবেই হতে হবে। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। বিদ্যুৎ খাতে সামিট গ্রুপের 1000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। এরই মধ্যে সিঙ্গাপুরে অন্তত 1500 কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান শেষ করেছে সংস্থাটি। এদিকে 700 কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান পরিবারের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করতে যাচ্ছে দুদক। আওয়ামী লীগ সরকারের বিগত 15 বছরে বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ ও বিভিন্ন প্রকল্পের নামে 1 লাখ কোটি টাকারও বেশি লুটপাটের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। এই লুটপাটের বড় একটি অংশ জুড়ে সংস্থাটির কাছে নাম এসেছে সামিট গ্রুপের। দুদকের তথ্য বলছে, সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান পাওয়ার ইন্টারন্যাশনাল পিটিই এর অনুকূলে অন্তত 1500 কোটি টাকা পাচার করা হয়েছে। এমন অবস্থায় দেশে বিদ্যুৎ খাতে লুটপাটের প্রকৃত তথ্য উদ্ঘাটনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে চিঠি দিয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং পিডিবিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয় বরাবর পত্র প্রেরণ করেছেন। ওখান থেকে রিপোর্টপত্র আসার পরে কমিশন সিদ্ধান্ত নেবেন পরবর্তী পদক্ষেপ। এদিকে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান এবং তার স্ত্রী ও সন্তানদের নামে প্রাথমিকভাবে 700 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের খোঁজ মেলায় সম্পদ বিবরণীর নোটিশ জারি করতে যাচ্ছে সংস্থাটি। অনুসন্ধানে এখানে বলাই আছে ঘুষ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং এর অভিযোগ সেটা চলমান রয়েছে। যৌথ টাস্কফোর্সের অধীনে থাকা সামিট গ্রুপের বিরুদ্ধে আরও একাধিক দুর্নীতির অনুসন্ধানে কাজ চলছে। এরই মধ্যে সামিট গ্রুপের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আবারও তীব্র হচ্ছে গ্যাস সংকট। সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছেন না চালকরা। বন্ধ রয়েছে অধিকাংশ সিএনজি স্টেশন, যেগুলো চালু রয়েছে সেগুলোতেও মিলছে না চাহিদা মতো গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছে গ্রাহক। দ্রুত সংকট সমাধানের দাবি তাদের। গ্যাসের তীব্র সংকটে থমকে গেছে সিএনজি চালিত যানবাহনের স্বাভাবিক চলাচল। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। বন্ধ রয়েছে অধিকাংশ ফিলিং স্টেশন। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। মধ্যরাত থেকে অপেক্ষায় আছেন কেউ কেউ। অভিযোগ, দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না গ্যাস। রাত্রে 3টা থেকে শুরু করে এই পর্যন্ত এখন পর্যন্ত গ্যাস পাইনি। আমরা এই পর্যন্ত কোনো গ্যাসের কোনো সুরাহা পাচ্ছি না। পাম্পে ম্যানেজার বলতেছে গ্যাস নাই। পাম্পের কাছাকাছি এসে এখন পাম্প থেকে বলতেছে যে গ্যাস নাই। 1.5 ঘন্টা এখানে বসে রয়েছে বন্ধ। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন সরবরাহ নেই চাহিদার অর্ধেক সিএনজির। নর্মালি যে চাহিদা থাকে বা যে পরিমাণ আমাদের বিক্রি, তার মানে 1-2% পাচ্ছি না আমরা এখন। 2-3 PSI-তে থাকে। এটা মেশিন স্টার্ট দিলে মেশিন আর কম্প্রেস করতে পারে না, আলটিমেটলি শাটডাউন হয়ে যাচ্ছে। এদিকে ময়মনসিংহেও সিএনজি স্টেশনে গ্যাস সংকটে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। ময়মনসিংহ শহরে আমাদের 6টা পাম্প আছে। 6টা পাম্পের মধ্যে প্রায় 5টা পাম্পই বন্ধ। সারাদিন গ্যাস পাম্পে বসে থাকি, গ্যাস নাই। দিন না দিন খাই, এখন আমাদের সংসার কিভাবে চলবে? রাত্রে 2টার সময় আসছে, এখন পর্যন্ত কেউ গ্যাস পায় না। জাতীয় গ্রিডের কারিগরি ত্রুটি দূর করে সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলমান রয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সারি সারি যানবাহন, দীর্ঘ প্রতীক্ষা। সংকটের প্রেক্ষাপট ভিন্ন হলেও ভোগান্তির চিত্র একই। এ সংকট সমাধানে সরকারের দ্রুততম পদক্ষেপের প্রত্যাশা সাধারণ গ্রাহকদের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ক্যান্টিন বয়ের বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করা হয়েছে। বুধবার রাতে বিষয়টি নজরে আসার পর ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন তারা। দিন কয়েকের মধ্যে আবারও উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়। এবার অভিযোগ আরও গুরুতর। বিজয় 24 সালের নারী ওয়াশরুম থেকে উদ্ধার করা হয়েছে মোবাইল, সেখানে সংরক্ষিত বিভিন্ন ভিডিও।
বুধবার রাতে বিষয়টি নজরে আসার পর ক্ষোভে ফুঁসে ওঠে পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীরা জানান অভিযুক্তের ফোনে 9 শতাধিক ভিডিও রয়েছে। 6 মাসের বেশি সময় ধরে ঘৃণ্য এই কাজ করে আসছে সে। ফলে বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন তারা। ক্যান্টিন বয় যিনি ক্যান্টিনে কাজ করে মেয়েদের হলে বিজয় 24 হলে, তিনি হচ্ছে মেয়েদের ওয়াশরুমে ভিডিও ধারণ করেছে এবং সেটা একদিনের ভিডিও না, তার ফোনে প্রায় 900-রও বেশি ভিডিও পাওয়া গেছে এবং এটাও শোনা গেছে যে সে ভিডিওগুলো সেল করতো টেলিগ্রাম চ্যানেলে। যেখান থেকে আমাদের বড় বড় কথা বলা হয় আমরা জীবনে অনেক ভালো কিছু করতে পারবো, সেই জায়গায় আসলে আমাদের কোনো নিরাপত্তা নেই। জঘন্য একটি কাজ হয়েছে, তার জন্য আমরা তার সর্বোচ্চ শাস্তির দাবি করি। আর বরাবরের মতো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তার যে মোবাইল, সেই মোবাইলটা আমরা সিজ করেছি। সিজ করে আমরা এটা সিলগালা করে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ এটা ফরেনসিক করবে। একটা তদন্ত কমিটি আমরা অভ্যন্তরীণ করে দিয়েছি। সেই তদন্ত কমিটিকে বলা হয়েছে 3 দিনের মধ্যে একটা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য। অভিযুক্ত ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে বুধবার রাতে আটক করা হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। এবার দেশের বাইরের খবর। ককরোচ জনতা পার্টির আন্দোলনে ভারত জুড়ে অচলাবস্থা। নয়াদিল্লির পাশাপাশি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে 7টি রাজ্যে। আলোচনায় বসতে 4 বার প্রস্তাব দিয়েছে মোদী সরকার, কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সংলাপে রাজি নন আন্দোলনকারীরা। এদিকে শুক্রবার দেশজুড়ে নতুন করে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি। ভারতের প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে নয়াদিল্লির ছাত্র বিক্ষোভ ছড়িয়েছে আরও 7 রাজ্যে। পুলিশি দমন পীড়নের পরও বিক্ষোভ না থামায় অনেক সুর নরম করে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিচারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আবারও আলোচনার আহ্বান জানানো হয়। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেন, গত 24 ঘন্টায় 4 বার সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া সরকারের সঙ্গে কোনো আলোচনা নয় বলে সাফ জানালেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র। একই দাবিতে ভেতরে ও বাইরে বিক্ষোভ করছে কংগ্রেস সহ সব বিরোধী দল। প্রধানমন্ত্রীর নতুন বিবৃতিকে ভণ্ডামি বলছেন বিরোধী দলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ সহ 5 দফা দাবি ঘোষণা করেন এই বিরোধী নেতা। শুধু বিরোধী শিবিরই নয়, আন্দোলন ঘিরে দিল্লির যন্তর মন্তরেও দানা বাঁধছে অবিশ্বাস আর সন্দেহ। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অভিজিৎ দীপকে কয়েক ঘন্টার জন্য আন্দোলন স্থল ছাড়ায় সে সন্দেহ আরও বাড়ে। তবে পরে তিনি জানান সন্ধ্যার পর ফিরছেন আন্দোলনে। এদিকে বিতর্ক আরও তীব্র হয়েছে মুম্বাইয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানোর অভিযোগে। ভাইরাল হওয়া এক ভিডিওতে এক পুলিশ কর্মকর্তাকে আন্দোলনে অংশ নিলে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর হুমকি দিতে দেখা যায় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। অন্যদিকে আন্দোলনকারীদের ডিজিটাল নজরদারি, বাড়িতে গিয়ে খোঁজ নেয়া এবং আইনি নোটিশ পাঠানোর অভিযোগও সামনে এসেছে। এসব ঘটনার মধ্যেই শুক্রবার ভারত জুড়ে নতুন করে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। সংগঠনটির আহ্বান, পুলিশি সহিংসতার প্রতিবাদে দেশের প্রতিটি শহরে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে একসঙ্গে রাস্তায় নামতে হবে। তাই সরকারের সংলাপের আহ্বান আর আন্দোলনকারীদের কঠোর অবস্থানের মধ্যে ভারতের এই ছাত্র আন্দোলন এখন কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর দেশ জুড়ে। নাদিম মারজান, সময় সংবাদ। ট্রাম্পের হুমকির পর হরমুজ প্রণালী ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের 9/11-এর মতো জাতীয় শোক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। পাশাপাশি ইরান তেল বিক্রি করতে না পারলে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকেও রফতানি করতে দেওয়া হবে না বলে সতর্ক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে কুয়েত সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা মেরে ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকির পর মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালালো আইআরজিসি। হরমুজ প্রণালীতে জাহাজে হামলার কথাও জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এক বিবৃতিতে সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রে আবারও 9/11-এর মতো জাতীয় শোক নেমে আসতে পারে বলে সতর্ক করেছে আইআরজিসি। অন্যদিকে লোহিত সাগরে জ্বালানিবাহী 2টি সৌদি ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা।
যুক্তরাষ্ট্র যেমন কর্ম করবে তেমন ফল পাবে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আর দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তেল বিক্রি করতে না পারে তবে পুরো মধ্যপ্রাচ্যের কোনো দেশকেই তেল বিক্রি করতে দেয়া হবে না। এর আগে বুধবার 12তম রাতেও ইরানের বুশের, আভাজ, সিরিক সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে আক্রমণ চালায় মার্কিন বাহিনী। এতে দুটি জাহাজ ক্ষতিগ্রস্তের পাশাপাশি হতাহতের ঘটনা ঘটে। ইরানের উপর ব্যাপক হামলার জেরে দেশটি শিগগিরই চুক্তির জন্য প্রস্তুত হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ $1.15 ট্রিলিয়ন প্রতিরক্ষা ব্যয় বিল পাশ করেছে। এতে ইসরায়েলের সঙ্গে সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তারের প্রস্তাব রাখা হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। সৌদি আরবের ওমরা পালনে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় সকাল 6টায় মক্কার কাছে খাসরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। এতে রিয়াদ প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী তাহমিনা তানিয়া এবং তাদের 2 সন্তান ঘটনাস্থলেই প্রাণ হারান। মরদেহ স্থানীয় খাসরা হাসপাতালে রাখা হয়েছে। পরিবারটিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বাংলাদেশ দূতাবাস। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। নিহত তাহমিনার গ্রামের বাড়ি ফরিদপুরে। ইতালি জুড়েও চলছে তীব্র দাবদাহ। প্রচণ্ড গরমের কারণে রাজধানীর রোম সহ দেশের প্রধান সড়কগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছড়িয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা সহ বহু পর্যটক। অতিরিক্ত গরমে শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদী রোগীদের অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। প্রখর রোদ আর তীব্র দাবদাহে যেন পড়ছে পুরো ইতালি। রাজধানী রোম, ফ্লোরেন্স, বোলোনিয়া, মিলানো, সিসিলি এবং সার্দিনিয়া সহ দেশের বিভিন্ন অঞ্চলে গরমের পারদ নেমে আসার নামই নিচ্ছে না। বেশিরভাগ জায়গায় তাপমাত্রা 38 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। পরিস্থিতি বিবেচনায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রাজধানী সহ প্রধান শহরগুলোতে রেড অ্যালার্ট জারি করেছে। অতিরিক্ত গরমজনিত স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচতে শিশু, বৃদ্ধ এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তদের দিনের বেলা অপ্রয়োজনে বাইরে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। তীব্র গরমের প্রভাব পড়েছে ইতালির হাসপাতালগুলোতেও। হিট স্ট্রোক, তীব্র পানি শূন্যতা এবং গরমজনিত নানা জটিলতা নিয়ে প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। ঘরের ভেতরেও তীব্র গরম অনুভব করার কথা জানিয়েছে সাধারণ মানুষ। এখন প্রচন্ড গরম, রেড অ্যালার্ট চলছে। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে প্রচন্ড গরম দিন দিন বাড়ছেই। পৃথিবীতে এখন অনেক ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, ফ্রিজ, এসির কারণে এই সমস্যা। এটা দিনে দিনে বাড়তেই থাকবে। আর প্রচন্ড গরমে আমরা অনেক এসি ব্যবহার করি, যা এই সমস্যা থেকে মুক্তি দিবে না। স্পেন থেকে এসেছিলাম রোমে ঘুরতে, কিন্তু প্রচন্ড গরমে কোনো কিছুই ভালোভাবে দেখা হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে শুধু ইতালি নয়, ইউরোপ জুড়েই প্রচন্ড গরম অনুভব করছি। দাবদাহের প্রভাব পড়েছে দেশটির কৃষি ও বিদ্যুৎ খাতগুলোতেও। দীর্ঘদিনের অনাবৃষ্টিতে বেশ কিছু অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে প্রচন্ড গরমে বাসাবাড়ি ও অফিস আদালতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদাও আকাশচুম্বী। প্রচন্ড গরমের কারণে এখানে পর্যটকের সংখ্যা নিতান্তই কম, অথচ এই পিয়াসাতে এই সময়টিতে শত শত পর্যটকের থাকার কথা ছিল। ইতালির আবহাওয়া দপ্তর জানিয়েছে আরো কয়েকদিন এই অবস্থা চলতে পারে। ইতালির পিয়াসা স্পানিয়া থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। এবার খেলার খবর। একই দলে মেসি, এমবাপ্পে, ভোজেনিয়া আলোচনায় থাকলেও দর্শকের পছন্দের তালিকায় নেই লামিন ইয়ামাল, এমনকি ব্রাজিলের কোনো খেলোয়াড়। 4-3-3 ফরমেশনে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা, যেখানে সর্বোচ্চ 3 জন করে জায়গা পেয়েছে স্পেন ও ফ্রান্সের খেলোয়াড়। শেষ হয়েও হইল না শেষ। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের আমেজ এখনও টাটকা ফুটবল ভক্তদের মনে। এখন আগ্রহের সর্বোচ্চ চূড়ায় 48 দলের বিশ্বকাপ। রেকর্ড 1248 খেলোয়াড়ের মধ্যে কারা জায়গা পেল 2026 বিশ্বকাপের সেরা একাদশে।
বিশ্বব্যাপী কোটি ফুটবল সমর্থকদের ভোটে নির্বাচিত সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। দলে সবচেয়ে বেশি 3 জন করে ফুটবলার জায়গা পেয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং সেমিফাইনালিস্ট ফ্রান্স থেকে। রানার্স আপ আর্জেন্টিনা থেকে রয়েছে 2 জন, আর ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দে থেকে সুযোগ পেয়েছেন 1 জন করে খেলোয়াড়। 4-3-3 ফরমেশনের টিম অব দ্য টুর্নামেন্ট সাজিয়েছে ফিফা। আবারও ইতিহাসের পাতায় বিশ্বকাপের বিস্ময় কেপ ভার্দের ভজিনিয়া। সমর্থকদের সর্বোচ্চ 39.6% ভোট পেয়ে ফিফা একাদশের গোলরক্ষক নির্বাচিত হয়েছেন তিনি। বারবার দলকে খাদের কিনারা থেকে জয়ের মোহনায় নেয়া মেসি তো লিড স্টার। এবারের বিশ্বকাপের সর্বোচ্চ 5 ম্যাচে সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন LM10। তবে মেসির থেকেও বেশি ভোট পেয়েছে গোল্ডেন বুট জয়ী কিলিয়ান এমবাপ্পে, এমনকি নরওয়েজিয়ান সেন্সেশন আর্লিং হাল্যান্ড। 22.17% ভোট পাওয়া মেসির আক্রমণ সঙ্গী এই দুই ফরওয়ার্ড। রক্ষণ ভাগে রয়েছেন স্পেনের মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো। এই ডিফেন্ডার যুগলের দাপটে 7 ম্যাচ ক্লিন শিট ছিল স্পেনের। আছেন আরও 2 শক্তিশালী দেয়াল, আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেস এবং ফ্রান্সের দায়ো উপামেকানো। মিডফিল্ডে জায়গা পেয়েছেন স্পেনের রদ্রি, ফ্রান্সের মাইকেল ওলিসে এবং ইংল্যান্ডের জুড বেলিংহাম। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। শেষ হয়েছে ফিফা বিশ্বকাপের আসর। এবারের ফুটবল উৎসবের সুরে নাম আছে বাংলাদেশেরও। নোরা ফাতেহির সঙ্গে গান গেয়ে প্রশংসায় ভাসছেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক সঙ্গীত শিল্পী সঞ্জয়। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা নিয়ে সঞ্জয়ের সঙ্গে কথা বলেছেন সহকর্মী আইরিন আয়াত। বাংলাদেশকে আপনি রিপ্রেজেন্ট করেছেন ফিফা বিশ্বকাপের মঞ্চে, তো সেই ফিলিংসটা আগে একটু জানতে চাই আপনার কাছ থেকে। It's the biggest honor of my life, honestly, and I'm lucky that I was the vessel to be able to do that for my people. But I think we have a very beautiful language, beautiful culture, beautiful people. যে গানের মাধ্যমে ফিফা বিশ্বকাপের মঞ্চে আপনার আসা, সেই গানের একটা ঘটনা যদি আপনার কাছ থেকে জানতে চাই। ওর সাথে মিলেছিলাম এলএতে, ও এলএতে এসেছিল প্রমোশনের জন্য। তখন আমরা জাস্ট কথা বলছিলাম, like, hey, what kind of songs do you like making? She asked me, and I told her that I like making celebration songs that everybody can celebrate. With and jump up and down with. And so she said we should pitch a song to FIFA, because we already ekbar perform korechilo FIFA World Cup e Qatar. That planted a seed in my brain, and I was like, I mean, bashay giye just manifest korchilam amra ekdin definitely oi monche jabo. Then o mone hoy AFCON e chilo, Morocco versus কোন একটা কান্ট্রির ম্যাচ দেখছিল, আর ওর স্টোরিতে আমি শুনলাম ওদের চ্যান্ট সির সির, এটার মিনিং হচ্ছে লেটস গো লেটস গো। Okay. So that means let's go. Perfectly into the melody of আপনি একটু একটু গাইছেন, তো 2 লাইন একটু কি গাওয়া যায় আপনার দর্শকদের জন্য লাইভ? গান গাওয়ার তো অনেকজন শিল্পী আছে বাংলাদেশে, আমি গান বানাই। But maybe one day. কিন্তু এই গানটাতে তো আপনি আছেন। Just 2 lines for your audience. For the night is over, feel us getting closer. এটা আপনারা কোথায় রেকর্ড করেছেন? 6টা জায়গায়, ডিফারেন্ট জায়গায় রেকর্ড করছি। আলাদা করে স্টুডিওতে গান রেকর্ড করা হয়নি, এরকম জাস্ট আপনি ওকে পাঠিয়েছেন ও আপনাকে পাঠিয়েছে, এরকম করে বিষয়টা হয়ে গিয়েছে? Or if we're in the same room together, she's right next to me, we just record. Yeah, it's fine. থ্যাংক ইউ সঞ্জয়, আপনাকে Thank you so অনেক much. ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। Thank you. এবার ক্রিকেটের খবর। ঐতিহাসিক অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে যাচ্ছেন নাহিদ রানা। সাইড স্ট্রেন গেট টু ইনজুরি ধরা পড়ার 1.5 থেকে 2 মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তার। পারিবারিক কারণে এবাদত নাম সরিয়ে নেওয়ায় তাই দল সাজানো নিয়েই চিন্তায় টিম ম্যানেজমেন্ট। 25 আগস্ট ফিটনেস টেস্টের পর চূড়ান্ত দল ঘোষণা করবে নির্বাচক প্যানেল। অস্ট্রেলিয়া সফর নিয়ে যে স্বপ্ন দেখা শুরু করেছিল টাইগার ভক্তরা, সে স্বপ্ন রং হারাচ্ছে ইনজুরি থাবায়। অবস্থা এমন যে পূর্ণ শক্তির দল পাওয়া নিয়েই তৈরি হয়েছে সংশয়। জিম্বাবুয়ে সিরিজে চোটে পড়েছেন নাহিদ রানা। সাইড স্ট্রেইনের চোটে পড়ার পর ধরা পড়েছে গ্রেড 2 ইনজুরি। চোট থেকে সেরে ওঠা আর পুনর্বাসন প্রক্রিয়া মিলিয়ে অন্তত 1.5 থেকে 2 মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস। শরীফুলের জন্যেও সুখবর নেই তেমন একটা। গ্রেড 1 ইনজুরিতে তারও সময় লাগবে মাঠে ফিরতে, তবে হাল ছাড়তে চাইছে না টিম ম্যানেজমেন্ট।
অন্তত দ্বিতীয় টেস্টে হলেও শরীফুলকে একাদশে পাওয়ার প্রত্যাশা। এ দুজনের ইনজুরি চিন্তায় লঙ্কা প্রিমিয়ার লিগ এড়িয়ে জাতীয় দলে মনোযোগ দিয়েছেন তাসকিন আহমেদ। তবে শেষ মুহূর্তে এবাদত হোসেন পারিবারিক কারণে ছুটি নেয় শূন্যস্থান খুব একটা কমেনি। তাই স্কোয়াডে 5 পেসারের কোটা পূরণে খালেদ আহমেদ ছাড়াও সুযোগ পেতে পারেন রবিউল হক কিংবা মুশফিক হাসান। আগামী 25 জুলাই ফিটনেস টেস্ট দেবেন ক্রিকেটাররা। 27 তারিখে ঘরের মাঠে শুরু স্কিল ক্যাম্প। এরপরেই জানা যাবে 1 আগস্টের প্রথম বহরে কারা কারা থাকছেন টাইগার স্কোয়াডের অংশ হিসেবে। চিন্তা আছে ব্যাটিং ইউনিট নিয়েও। সিঙ্গাপুরে থাকা লিটন দাসকে নিয়ে অনিশ্চয়তা কম থাকলেও চিন্তা তার ম্যাচ ফিটনেস নিয়ে। অবশ্য প্রস্তুতি ম্যাচের সুযোগ থাকায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবে সফররতরা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যে কোনো সময় পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, সাংবিধানিক বাধা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনা শাহাবুদ্দিন ফোন আলাপের তথ্য পেলে তদন্ত করবে সরকার। $ট্রিলিয়ন অর্থনীতি গড়তে কাজ করছে সরকার, বিদেশিদের অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ ভারতের। এবং শহীদ জিয়া হত্যায় জড়িত মোজাফফর মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার, জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের। 1 বছরে জুলাই হত্যার সব মামলা নিষ্পত্তির আশা। এ ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।